প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে জাতীয় সংসদের অধিবেশন ছিল। আমরা বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলের নেতার নেতৃত্বে আজকের সংসদ অধিবেশনে আমরা ওয়াকআউট করেছি। আজকের অধিবেশন আমরা সম্পূর্ণ সময় থাকার আমরা অনেক চেষ্টা করে আসলে থাকতে পারিনি, যেই ধরনের ঘটনা আজকে সংসদে ঘটেছে। আপনারা জানেন যে সংবিধান সংস্কার পরিষদ থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে বিলে পরিণত করা অনেকগুলো বিষয়ে বিএনপির সরকার ওয়াদা ভঙ্গ করেছে। এবং আজকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যে বিল উত্থাপিত হয়েছিল আইনে পরিণত হওয়ার জন্য, সেই বিলের পাশ করার ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ হয়েছে। আমাদের কথা ছিল বিশেষ কমিটিতে 98টি অধ্যাদেশ, যেখানে সবাই ঐক্যমত আমরা পোষণ করেছিলাম, একটা সমঝোতা হয়েছিল যে এই বিলগুলো নিয়ে আমরা কেউই আসলে আপত্তি তুলব না, এটাতে আমরা সবাই ঐক্যবদ্ধ। কিছুটাতে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো সবগুলো অধ্যাদেশই আমাদের যেগুলো নোট অফ ডিসেন্ট ছিল সেগুলা আলোচনার আসার কথা ছিল। বিশেষ কমিটিতে ওই সিদ্ধান্ত হয়েছিল, কার্য উপদেষ্টা কমিটিতে স্পিকারের সভাপতিতেও সেই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম আধা ঘন্টা আগে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিলটিতে একটি সংশোধনী আনা হয়, আমাদেরকে না জানিয়ে, কাউকে না জানিয়ে, এক ধরনের ছলচাতুরির মাধ্যমে এইটি পাশ করানো হয় এবং একটি ভুল অপব্যাখ্যা দেওয়া হয়। এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সেগুলাও ল্যাপস হয়ে যাচ্ছে এবং সেগুলো আলোচনারও কোনো সুযোগ রাখা হয়নি। কথা ছিল আজকে 12টা পর্যন্ত হলেও সে আলোচনার সুযোগ থাকবে। ফলে একটি ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে আমাদের এই সংসদ। ফলে সেই প্রতিবাদে মাননীয় বিরোধী দলীয় নেতার নেতৃত্বে আমরা আজকে ওয়াকআউট করেছি এবং সে বিষয়ে এখন আপনাদের সকলের সামনে বিস্তারিত কথা বলবেন মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন এই সংসদ তার ফাংশন শুরু করেছে মার্চ মাসের 12 তারিখ থেকে। মার্চ মাসের 12 তারিখে বিধি মোতাবেক বিগত সরকারের অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের 133টা জারি করা অধ্যাদেশ এগুলো উত্থাপিত হয় এবং এটা বিধি মোতাবেকই হয়েছে, এটাই নিয়ম। উত্থাপনের 30 দিনের ভিতরে, 30 ক্যালেন্ডার ডে পঞ্জিকা দিবসের ভিতরে এটা নিষ্পত্তি করতে হবে। ওই দিনই সংসদ থেকে একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়। এই বিশেষ কমিটি সরকারি দলের সম্মানিত সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট জাইনুল আবেদিনের নেতৃত্বে করা হয়। সরকারি দল ছিল, বিরোধী দল ছিল, আলাপ আলোচনা হয়েছে, বিভিন্ন সেশন হয়েছে। বিভিন্ন সেশনের পরে হঠাৎ করে দেখা গেল যে একটা রিপোর্ট তৈরি হয়ে গেছে। আমরা বিরোধী দলের যারা মেম্বার ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম, এই যে বিশেষ কমিটির রিপোর্ট তৈরি হয়েছে এটাকে আপনারা একসাথে বসে ফাইনাল করেছেন? না, এই ধরনের তো চূড়ান্তকরণ কোনো বৈঠকই হয়নি। আমরা তখন বললাম যোগাযোগ করেন। তারা যোগাযোগ করলেন। যোগাযোগ করে দেখা গেল যে শুধু সরকারি দলের সদস্যরা মিলে এটাকে একটা ফাইনাল শেপ দিয়ে ফেলেছে। এইখানেই প্রথমে আমি বলবো যে ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। উচিত ছিল সবাই মিলেই ফাইনাল করা, অথবা ওখান থেকে 2-3 জনকে 4 জনকে দায়িত্ব দিয়ে দেওয়া, যেখানে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, যে এটাকে একটা ফাইনাল শেপ আপনারা দেন। তার কোনোটাই করা হয়নি। এরপরে আমাদের আপত্তির মুখে কিছু কিছু জিনিস সংযোজন করা হয়েছে। এটা তো সঠিক সুস্থ দ্বারা হলো না, ওখান থেকেই শুরু হয়ে গেল সমস্যা। তারপরে বিলগুলো একে একে আসতে যখন শুরু করলো, আমরা দেখলাম যে ওই রিপোর্টের একটা জায়গায় ক, খ, গ ইত্যাদি ভাগ করা হয়েছে। আমরা এটা দেখে পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির যে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা বললাম যে 133টা অধ্যাদেশ এই মহান সংসদে উত্থাপন হয়েছে। এখন সেই অধ্যাদেশগুলোর উপর যে বিশেষ কমিটি করা হয়েছে, সেই কমিটির ফাংশন হলো আবার তারা এইটার উপরে কাজ করে এইটাকে সংসদে এনে উত্থাপন করবে। তারা তো এখান থেকে বাদ দেওয়ার, কিছু রাখার, কিছু ছাড়ার অধিকার রাখে না। এটা সংসদের প্রপার্টি। কাজেই আমাদের দাবি হচ্ছে 133-এর 133 অধ্যাদেশই এখানে আলোচনা হতে হবে। এটা নিয়ে দীর্ঘ সময় কার্য উপদেষ্টা কমিটির মিটিংয়ে এটার আইনি দিক, এটার সুবিধা, এটার অসুবিধা, অনেক মন্ত্রীরা অনেক কথা এনেছেন। শেষ পর্যন্ত আমাদের যুক্তির
সাথেই একমত হয়ে স্পিকার বলেছেন, হ্যাঁ, প্রত্যেকটা এই আলোচনার জন্য আনতে হবে, এবং এর জন্যে আমরা শুক্রবার দিন সরকারি ছুটির দিনও আমাদের সংসদ বসার দরকার পড়বে। আমরা বলছি আমরা এগ্রি। উনি বলেছেন রাত 12টা হলেও সব কিছু আলোচনা করে আমরা নিষ্পত্তি করব। এইটাই ছিল কথা। কিন্তু আজকে কি হলো? আজকে শেষ দিন, আমরা একটার পর একটা মেমো অপেক্ষা করতেছি যে স্পিকারের দেওয়া রুলিং, তার সিদ্ধান্ত, কার্য উপদেষ্টা কমিটি, এটাই তো বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দেখি জাতির নিরাপত্তার সাথে জড়িত, একান্ত স্বার্থের সাথে জড়িত, প্রত্যেকটি নাগরিকের জীবনের সাথে জড়িত এই সবগুলাকে উপেক্ষা করা হয়েছে। এই সবগুলাকে উপেক্ষা করে এটাকে লেপসের খাতায় ফেলে দেওয়া হয়েছে। তারা আজকে এগুলা উত্থাপনই করবেন। এর আগে সর্বশেষ বিলের আগে আসলো আমাদের জুলাই জাদুঘর বিল। জুলাই জাদুঘর বিলে কনসেনসাস হয়েছিল, যেমনটি বলেছেন আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ, যে আমাদের সরকারি দল বিরোধী দল মিলে আমরা একমত হয়েছিলাম যেভাবে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করেছে এটাকে ইনট্যাক্ট রেখেই পাশ করা হবে, সংসদে আনা হবে। উত্থাপনও হলো সেইভাবে। হঠাৎ করে দেখা যায় সরকারি দলের একজন তিনি হাত উঠালেন, যেটা আনপ্রেসিডেন্টেড। সাধারণত বিল উত্থাপন করে সরকারি দল, কনসার্ন বা আপত্তি থাকলে হাত উঠায় বিরোধী দল। এখানে হাত উঠালেন একজন সরকারি দলের সদস্য। স্পিকার প্রথম তাকে বসিয়ে দিলেন, তারপরে তাকে কথা বলার সুযোগ দিলেন। দেওয়ার পরে তিনি 3টা সংশোধনী এখানে নিয়ে আসলেন। 3টা সংশোধনীর ব্যাপারে আমাদের নীতিগত আপত্তি আছে। তার চাইতে বড় আপত্তির জায়গাটা হলো যে আমরা তো জানলামই না যে কি সংশোধনী উনি এনেছেন, এটা জানার সুযোগ হয় নাই। তারা বলবেন মেমোতে দিয়েছেন। এখানেও স্মরণ করিয়ে দিতে চাই, একটা আইন তৈরি হচ্ছে এখানে বসে বসে জাতির জন্য। আমরা যখন কার্য উপদেষ্টা কমিটির 2য় বৈঠকে বসেছিলাম, তখন তারা সময়ের স্বল্পতা দেখার কারণে শুক্রবারটা এড করা হয়েছে রাত 12টা পর্যন্ত। সকাল বিকাল 2 বেলা, আগে 1 বেলা চলতো, ওই দিনের পর থেকে 2 বেলা করে শুরু হয়েছে অধিবেশন। এটা তো আমরা মেনে নিয়েছি। সেই 2 বেলা শুরু হওয়া অধিবেশন চলছিল, কনসেনসাসও চলছিল, আমরা সহযোগিতা করে যাচ্ছিলাম, আপনারা দেখেছেন। আজকে স্পিকার মহোদয় স্বীকার করেছেন, সবাই স্বীকার করেছে। কিন্তু হঠাৎ করে এটা এনে একটা দলীয় শেপ দেওয়ার চেষ্টা করা হয়। বলা হলো এটা মন্ত্রণালয় যেহেতু এটা তদারকি করবে, কাজেই মন্ত্রী না থাকলে এটা হবে কিভাবে। পরে তারা খোলামেলা বলেই ফেললেন, যদি এখানে সরকারি দলের নিয়ন্ত্রণ না থাকে তাইলে এটা চলবে কিভাবে। এমনকি আমাদেরকে বুঝ দেওয়ার জন্য এটাও বলে ফেললেন যে আজকে আপনারা বিরোধী পক্ষে বসেছেন, আগামীতে তো আপনারা সরকারি দলেও আসতে পারেন, তখন এই সুবিধাটা আপনারাও নেবেন। আমরা বললাম সেম, আমরা এখানে সুবিধা নেওয়ার জন্য আসিনি, আমরা এসেছি জনগণের অধিকার প্রোটেক্ট করার জন্য। ওরকম হলেও আমরা এটা চাই না। শেষ পর্যন্ত আমাদের কোনো আপত্তি স্পিকার শুনলেন না। আমাদেরকে মিনিমাম একদিন আগে এই সমস্ত ডকুমেন্ট সাপ্লাই দেওয়ার কথা, সেইটাও দেওয়া হয়নি। আমরা গিয়ে বসেছি কিসের 1 ঘন্টা, আমরা গিয়ে বসেছি অধিবেশনে, তখন একটার পর একটা এক বস্তা কাগজ আমাদের সামনে আসছে। তাহলে আমরা যেটা দেখলাম না, যেটা শুনলাম না, যেটা নিয়ে চিন্তা করলাম না, সেখানে আমরা রায় দেই কিভাবে? তারপরেও যেহেতু সরকারি দল বিরোধী দল মিলে বিশেষ কমিটি হয়েছিল এবং যে সমস্ত বিষয়ে তারা একমত হয়েছেন, আমরা তাদের উপরে আস্থা রেখেছি। কিন্তু শেষ মুহূর্তে এসে এই আস্থাটাও সরকারি দল ভঙ্গ করেছে। তারা যুক্তি দেখালেন মন্ত্রী ছাড়া সকল সদস্যই বেসরকারি। কিন্তু যদি বেসরকারি হয়ে থাকেন তাহলে আপনি সংস্কৃতি মন্ত্রী, আপনি এটা গ্রহণ করলেন কেন? আপনি গ্রহণ করার মাধ্যমে তো আর এটা বেসরকারি থাকলো না, এখন তো আপনার মেমো হিসাবে এটা আসলো। আপনি তো আর বেসরকারি বলতে পারেন না। আমরা যখন তাকে ধরলাম, তিনি বক্তব্যে উঠে বললেন আমিও জানতাম না। হু নোস? এই পার্লামেন্টে যিনি ইনকামবেন্ট মিনিস্টার, তিনিও যদি না জানেন, তাহলে কোন জায়গা থেকে এই কলকাঠি নাড়ানো হয়? এইভাবে একটা গণতান্ত্রিক পার্লামেন্ট চলতে পারে না। এরপরে আমরা স্পিকার মহোদয়কে সুস্পষ্টভাবে জানতে চাইলাম এখানে আপত্তি দিয়ে
তারা আমাদেরকে বুঝ দিলেন যে এখন এইভাবে পাশ হয়ে যাক, আগামীতে দরকার হয় আপনারা বিল আনবেন, আমরা সহযোগিতা করব। আনা বিলেই আপনারা আপনাদের আস্থা রক্ষা করতে পারলেন না, ওয়াদা রক্ষা করলেন না, আর আগামী দিনের আমাদেরকে আপনারা কমলা লেবু দেখাচ্ছেন। তারা আমাদেরকে সম্ভবত শিশু মনে করেন। একটা কমলা লেবু হাতে নিয়ে শিশুকে যদি এরকম নাড়ানো হয়, এটা প্লাস্টিকের না আসল কমলা লেবু বোঝার কোনো উপায় নাই, শিশু তখন ওইটার দিকে দৌড় দেয়। তারা হয়তো সেই রকম শিশু আমাদেরকে মনে করেছে, মনে করে এই ধরনের আচরণ আমাদের সাথে করেছে। এরপরে যখন আমরা সুস্পষ্টভাবে বললাম, মাননীয় স্পিকার, আপনি তো এই সংসদের সর্বোচ্চ ব্যক্তি, আপনি এখানকার সভাপতি, আপনার সভাপতিত্বে যে বৈঠক হলো, আপনি যে রুলিংটা দিলেন যে প্রত্যেকটা বিল আকারে এখানে সবগুলা অধ্যাদেশ আসবে, আমরা স্পষ্ট জানতে চাই এগুলো আসবে কিনা। বিশেষভাবে আমরা জানতে চাই দুদকের বিল আসবে কিনা, পুলিশ সংস্কার কমিশন বিল আসবে কিনা, গুম কমিশনের বিল আসবে কিনা, পিএসসির বিল আসবে কিনা, যেগুলোর সাথে প্রত্যেকটি নাগরিকের ভাগ্য জড়িত, তার নিরাপত্তা জড়িত, যেগুলা দিয়ে অতীতে ফ্যাসিজম কায়েম করা হয়েছে দফায় দফায় বাংলাদেশে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, গণভোট অধ্যাদেশ আছে, এগুলা তারা আনবেন না। তারা আনবেন কোনগুলো? যেগুলাতে ফ্যাসিজম বহাল থাকবে, আনলে কোনো সমস্যা নাই। যেগুলা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দরকার সেগুলা তারা আনবেন। স্থানীয় সরকার বিল তারাই তাদের নির্বাচনী ইশতেহারে বলেছেন, তারাই তাদের 31 দফা সংস্কারের প্রস্তাবে বলেছেন যে কোন স্তরে তারা অনির্বাচিত কোনো প্রতিনিধি দেখতে চান না। তারা নিজেদের সাথেই নিজেরা তাদের কথা রক্ষা করেন নাই, জাতির সাথে রক্ষা করেন নাই। এই আচরণ, স্ববিরোধী আচরণ, আস্থাহীনতার এই যে পরিবেশ তারা সৃষ্টি করেছেন, আমরা এটার জন্য নিন্দা জানাই। এই পার্লামেন্ট আমরা মেনে নিয়েছি, এই পার্লামেন্ট নিয়ে অনেক কথা আছে, এই নির্বাচন নিয়ে অনেক কথা আছে, এবং সেই নির্বাচনের পক্ষে মিনিমাম 2 জন রাজসাক্ষী পাওয়া গেছে। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে সাবেক উপদেষ্টা পরিষদের একজন সদস্য আর বর্তমান সরকারি দলের একজন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, উনি বলেছেন যে আন্দোলন করেছে ছাত্ররা, আমরাও ছিলাম, তবে ক্যাপ্টেনের হাতে প্রফেসর ডক্টর ইউনূস লন্ডনে নিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছে। সেম ট্রফি যদি ওখানেই দিয়ে থাকেন, তাইলে কিসের নির্বাচন? তাইলে তো নির্বাচনের ভাগ্য যোগাযোগ করে পর্দার আড়ালে ঠিক করে জাতিকে ব্ল্যাকমেইলিং করা হয়েছে, যার প্রমাণ আপনারা গতকাল দেখেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আবারও কথা দিচ্ছি, জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা কোনো জায়গায় চুল পরিমাণ কোনো ছাড় দেব না। আমাদের অবস্থান অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই জনগণের অধিকার আদায়ের লড়াই। জনগণের গণরায়, গণভোটের রায় বাস্তবায়ন হলেই আমরা মনে করি যে এই সবগুলা সমাধানের রাস্তা খুলে যাবে। সংসদে আমরা তার সুবিচার পাই নাই, ইনশাআল্লাহ জনগণের কাছে আমরা সুবিচার পাব। আমরা জনগণকে নিয়েই সেই দাবি আদায় করে ছাড়ব। অতীতেও সেদিন আমি বলেছি, অতীতেও এই ধরনের সংসদে কিছু কিছু বিলকে পাত্তাই দেওয়া হয়নি, পরে তারা নিজেরাই বাধ্য হয়েছেন সেগুলাকে নিজেরা শেপ দিতে। গণভোটের গণরায় 70% মানুষের রায়কে অগ্রাহ্য করার মানে হচ্ছে গণতন্ত্রকে, জনগণকে অপমান করা। ইনশাআল্লাহ সব দাবি আদায় হবে, এবং সেই দাবি আদায় করতে গিয়ে যত ত্যাগ স্বীকার করতে হয় ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। প্রিয় দেশের জন্য প্রস্তুত, প্রিয় জনগণের জন্য প্রস্তুত। প্রিয় জনগণ, আপনাদের আমাদের সকলের ভালোবাসার বাংলাদেশের জন্য আমাদের এই লড়াই ইনশাআল্লাহ অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্ন ছিল, সরকারি দলের হুইপ তিনি বলেছেন যে 16টি অধ্যাদেশ যেটি উত্থাপন করেন, যেটি ল্যাপস হয়ে গেছে, সেই অধ্যাদেশগুলো ওনারা পরবর্তী অধিবেশনে বিল আকারে আনবে। এটিকে আসলে আপনারা বিশ্বাস করছেন?
করেন কিনা, বা আসলে সেটা প্রসিডিংটা কি হবে? আমার ধারণা আপনারা সংসদে আমাদের বক্তব্য শুনেছেন, আমরা ওখানে মুখের উপরেই বলেছি এ পর্যন্ত আপনারা যতগুলা মানে ওয়াদা ভঙ্গ করেছেন এর ভিত্তিতে আপনাদের উপর আমাদের কোনো আস্থা নেই। আপনারা এখনই আনেন নাই, পরবর্তী পর্যায়ে আনবেন। 2 নম্বর কথা হচ্ছে, ওনারাই বলেছেন যে আজকে রাত 12টা রেড লাইন, এরপরে এইগুলার আর কোনো কার্যকারিতা নাই, অটোমেটিক্যালি শেষ। ওনারা সেই শেষ করে দেওয়ার কৌশলটাই ওনারা নিয়েছেন। আমি কৌশলও বলবো না, আমি বলবো অপকৌশল নিয়েছে। সেই অপকৌশলের ফাঁদে আমরা পা দিতে চাইনি বলেই তো আমরা ওয়াক আউট করেছি জনগণের অধিকারের পক্ষে। ধন্যবাদ আপনাদেরকে। একটা বিষয় সেটা হচ্ছে যে বিলগুলো আজকে পাস হয়েছে এবং যেগুলো বাতিল হয়েছে, বিশেষ কমিটিতে সরকার দল দাবি করছে আলোচনা হয়েছে এবং আপনাদের সাথে সবকিছু করে আনা হয়েছে। এখন তারা বলছেন যে আপনারা বিরোধিতা করার জন্য এটা বিরোধিতা করছেন। এটার আসল গ্যাপটা কোথায়? যে যা বলেছি এখানে এই গ্যাপ খুলে দিয়েছি, আজকে সব কোনো গ্যাপ রাখি নাই, সব খুলাসা করে বলে দিয়েছি। জি, শেষে আমাদের বলে গেছেন যে এই গণভোটের পক্ষে তার দলের প্রধান নির্বাচনের সময় ভোট চেয়েছেন, গণভোটকে তারা অস্বীকার করছেন। গণভোটকে অস্বীকার না করলে এটা লেপস হয় কিভাবে? গণভোটের প্রতি সম্মান দেখানোর জন্যই তো সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা ছিল। ওনারা প্রথম দিনই তো সেটা লঙ্ঘন করেছেন, প্রথম দিনই তো জাতিকে অপমান করেছেন, অগ্রাহ্য করেছেন। এখন কিভাবে বলেন ওনারা? এটা ওনারা বলতে পারেন, জাতি সব কিছুই বুঝে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।